নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আপনি রয়েছেন পিশাচ পর্ব অডিও স্টোরির পর্দায়। আর আজ আপনি শুনতে চলেছেন আরও একটি হাড়হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, খেয়া ঘাটের মাচায় এক রাত। আমাদের গত এপিসোডে ধাঁধার সঠিক উত্তর যারা দিয়েছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে, এবং আজ গল্পের শেষে গল্পের মধ্যে থেকে থাকবে একটি বিশেষ প্রশ্ন। তাই অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ গল্পটি শুনুন। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি কেন, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে লেখক সুকান্ত মাইতির কলমে খেয়া ঘাটের মাচায় এক রাত। সন্ধ্যার আকাশে শরতের ম্লান আলো ক্রমশ অদৃশ্য হয়ে যাচ্ছিল। নদীর দিক থেকে ভেসে আসছিল শীতল হাওয়া, যার সঙ্গে কাশফুলের গন্ধ মিশে যেন এক অদ্ভুত স্নিগ্ধতা ছড়িয়ে দিচ্ছিল চারপাশে। রংপুর গ্রামের খেয়াঘাট সেই সময় ব্যস্ত। ওপার থেকে এপারে মানুষ আসছে যাচ্ছে, কারোর হাতে সাইকেল, কারোর ঝুড়িতে মুরগির কককক শব্দ। আবার কেউ বা ফেরিওয়ালা দিনের ফেরি সেরে ফিরে যাচ্ছে কচুপোড়া গ্রামে। খেয়ার তক্তার গুড়গুড় শব্দের সঙ্গে মিলেমিশে নদীর জলের ছলাৎ ছলাৎ আওয়াজে একটা অদ্ভুত সুর বাজছিল। খেয়াঘাটের একপাশেই ঠিক বাঁশ ঝাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে বিপিন কাকার চায়ের দোকানটা। এই দোকানটা শুধু চায়ের আড্ডার জায়গা নয়, গ্রামের প্রাণকেন্দ্র বটে। দিনের শেষে খেটে খাওয়া মানুষজন এখানে বসে ক্লান্তি ঝরায়। কেউ রাজনীতি নিয়ে আলোচনা করে, কেউ বা গল্পগুজব, হাসি মশকরা। কিন্তু আজ এক অদ্ভুত নিস্তব্ধতা। দোকানের ঝাঁপ টেনে বন্ধ। যদুনাথ আর দিগম্বর হাঁটতে হাঁটতে এসে পৌঁছে থমকে দাঁড়ালো, অবাক চোখে তাকালো বন্ধ দরজার দিকে। এ কি, কাকা যে আজ দোকান খোলেনি? যদুনাথ ফিসফিস করে বলল। দিগম্বর মাথা নেড়ে বলল, হ্যাঁ, 2-1 দিন আগে শুনছিলাম কাকার শাশুড়ি মায়ের শরীর ভালো নয়, বোধহয় সেখানেই গেছেন। দুজনেই কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকল, যেন অভ্যাসের ছন্দ হঠাৎ করে ভেঙে গেছে। আর ঠিক সেই সময় খেয়াঘাটের একটা নৌকো ঘাটের কাছে এসে ভিড়ল। নৌকো থেকে নেমে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছেন সদানন্দ দাদু। মাথার চুল সাদা, গায়ে ধুতি পাঞ্জাবি, হাতে একটা ছোট ঝোলা, তার পদক্ষেপ ধীর। দিগম্বর এগিয়ে গিয়ে আনন্দের সাথে বলল, ওহে সদানন্দ দাদু, কতদিন পর দেখছি। তা কোথায় ছিলেন এতদিন? তীর্থ করতে গিয়েছিলাম বৃন্দাবনে। এই বয়সে যদি একবার গঙ্গার জল হাতে তীর্থ না করি তবে তো জীবনটাই বৃথা হয়ে যাবে। অনেক দূর থেকে এসেছি, একটু বসতে দাও। নৌকো থেকে নামলো আরো 4 জন যাত্রী। 3 জন গ্রামেরই চেনা মুখ, আরেকজন অপরিচিত ঢাকি। অবশ্য অপরিচিত বলা ভুল। তখন গ্রাম জুড়ে উৎসবের আবহ, কারণ আর মাত্র 3 দিন পরেই দুর্গোৎসব। রংপুরের নিশিকান্তি চক্রবর্তীর বাড়িতে প্রতি বছরই জমজমাট করে পুজো হয়। সেই বাড়িরই ঢাকি এসেছেন, কাঁধে বাঁধা ঢাক ঝুলছে। নৌকোটা আবার যাত্রী বোঝাই করে বেরিয়ে গেল। খেয়াঘাট হঠাৎ ফাঁকা হয়ে এলো। নদীর পাড়ের কাশবন থেকে কেবলমাত্র ঝিঁঝি পোকার ডাক ভেসে আসে। সদানন্দ দাদু ক্লান্ত শরীর নিয়ে উঠে বসলেন বিপিন কাকার দোকানের পাশেই লাগোয়া একটা বাঁশের মাচায়। বয়স হয়েছে রে বাবা, একসময় কত দূর পায়ে হেঁটে বেরিয়েছি, এখন 2 পা হাঁটলেই হাঁপিয়ে যাই। একটু বিশ্রাম নিই, তারপর যাব। হ্যাঁ দাদু, বিশ্রাম নাও। আমরা তো এসেছিলাম চা খেতে, কিন্তু বিপিন কাকা দোকান খোলেনি। দাদু তখন হঠাৎ এক রহস্যময় ভঙ্গিতে দুজনের দিকে তাকিয়ে বললেন, দোকান বন্ধ থাকলেও আড্ডা থেমে থাকে নাকি? দেখিস কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবে। যদুনাথ অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এতটা নিশ্চিত হয়ে কিভাবে বলতে পারছো?
যেভাবে নিশ্চিতভাবে বলতে পারি তুই মায়ের ওষুধের টাকা থেকে গোপনে সরিয়ে নতুন যে রেডিওটা কিনেছিস সেটা 3 দিনের মাথায় খারাপ হয়ে গেছে। আর আজ সকালে বসিরহাটে মাছ ধরতে গিয়েছিলি, সারাদিন বসে থেকেও 2টো পুঁটি মাছ ছাড়া কিছুই ধরতে পারিসনি। কে বলতো, ভুল কিছু বললাম নাকি? যদুনাথ হাঁ করে তাকিয়ে রইল, কথা আটকে গেল গলায়। দিগম্বর হেসে বলল, আরে জানিস না, দাদু এক সময় সাধু সঙ্গ করেছিল। তন্ত্রমন্ত্র, শ্মশান মশানে কত কি জানে। দাদুর অনেক শক্তি আছে, অতীতও দেখতে পারে, আবার ভবিষ্যতও। কিছু শক্তি অর্জন করেছি ঠিকই, তবে তার জন্য জীবনের বড় মূল্য দিতে হয়েছে। এর মধ্যেই দেখা গেল নগেন বিহারী, বলাইচন্দ্র, অনাদি ঘোষ সবাই হেঁটে আসছে এই খেয়াঘাটের দিকে। কাছে আসতেই নগেন বিহারী হেসে বললেন, ওহো, এ কি বিপিনের দোকান যে বন্ধ? আরে এই যে সদানন্দদা, কতদিন পর দেখছি গো তোমায়। আরে এসো এসো, বসো না, বসো বসো। সবাই মাচার ভেতরে বসল। অনাদি ঘোষ সঙ্গে হ্যারিকেন এনেছিলেন। দেশলাই ঘষতেই টিমটিমে আলো মাচার অন্ধকারকে ভরিয়ে তুলল। এই হ্যারিকেন বাতিটা তার রাতের বেলায় বাড়ি ফেরার জন্য। বাড়ির পথে জঙ্গল পড়ে, কোথায় সাপকোপ রয়েছে কে জানে। সেই ভয়ে অনাদিবাবু রোজই সঙ্গে করে একটা হ্যারিকেন বাতি আনেন। দিগম্বর বলল, আচ্ছা দাদু, গল্পের পরিবেশটা যখন জমে উঠেছে, তখন তুমি তোমার নিজের জীবনের কোনো একটা কাহিনী আজকে বলো না। আমার জীবনের কাহিনী শুনতে চাও? আচ্ছা, তবে ভয় পাবে না তো? কয়েকজন কোনো কথা বলল না। আবার কয়েকজন বলল, ভয় পাবো কেন, গ্রাম বাংলার ছেলে আমরা, ওসব ভূতের টুতের ভয় আমরা পাই না। সদানন্দ দাদু বললেন, যাক, ভয় না পেলেই ভালো। তারপর থমথমে গম্ভীর গলায় বললেন, শোনো তবে, আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর অধ্যায়ের কথাটাই আজ নয় তোমাদের সামনে খুলে বলি, মনটা একটু হালকা লাগবে। মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। দূরে কোথাও এক শেয়াল হুঙ্কার দিল। টিমটিমে হ্যারিকেনের আলোয় সদানন্দ দাদু গভীর শ্বাস নিলেন। তারপর শুরু করলেন তার জীবনের সেই শিহরণ জাগানো কাহিনী। আমি সেই সব কথা বলবো যেগুলো নিজের চোখে দেখেছি, নিজে অনুভব করেছি, সোজা বাঁকা কোনো অলংকার ছাড়াই। তখন আমি ছোট, স্কুল বেলার ছেলেটা, অপেক্ষাকৃত নির্মল আর কৌতূহলে ভরা। একদিন স্কুল থেকে ফেরার পথে আমাদের গ্রামের শ্মশান পশ্চাতে পড়ে থাকা সেই পুরনো বটগাছটার তলায় আমি একদিন এক সাধুকে দেখতে পাই। সেই দৃশ্য আজও আমার চোখে ঝলসে আছে। সেই সাধু পাতলা, দীর্ঘ লম্বা একটা শরীর আর কি, চোখে অদ্ভুত কুঁচকে ওঠা এক ধরনের নিশ্ছিদ্র দৃষ্টি। সে গোঁফে অল্প সাদা রেখা, গায়ে ধুতি ময়লা। তার সামনে মাটিতে ছড়ানো ছিল কিছু হাড়, ছোট বড়, অগোছালো নয়, প্রতিটি যেন কোনো এক প্রাচীন আকৃতিতে রেখে দেওয়া। আমি দেখলাম সেই হাড়গুলোকে এসে এক এক করে ছোঁয়ে আর মুখে চুপচাপ কোনো ছেঁচা মন্ত্র উচ্চারণ করে। কখনো কখনো হাড়ের সঙ্গে সঙ্গে নিজের অস্বচ্ছন্দ নিঃশ্বাস মিলিয়ে নিচ্ছিল, আর হাড়গুলো যেন কেঁপে কেঁপে উঠছিল বিনা বাতাসে, বিনা কারোর ছোঁয়ায়। যেন সাধু হাড়গুলোর সঙ্গে কথা বলছে। দূর থেকে ভেসে আসছে নদীর জলের কুলুকুলু শব্দ। সব মিলিয়ে একটা অদ্ভুত দোল খাচ্ছিল আমার হৃদয়ে। আমি সেখানে দাঁড়িয়ে গিলগিল করে সেই দৃশ্যটা দেখছি।
মনে হলো যেন পৃথিবীর কোনো নতুন দরজা খুলে গেল। সে রাতে বাড়িতে ফিরে কেমন যেন একটা অচল উন্মাদ লাগছিল। স্কুলের ব্যাগটা টেবিলে ফেলে রেখেছিলাম, আর পড়তে বসিনি। মাথায় শুধু সেই হাড় আর সেই অদ্ভুত মন্ত্র ঘুরে বেড়ায়। মানুষ এসব করে কিভাবে? যে লোকটাকে আমি দেখেছিলাম সে কি কোনো মানুষ নাকি অন্য কিছু? আমার ভিতরে একটা অদ্ভুত আগ্রহ জেগে উঠল। শুধু দেখার বা বুঝবার নয়, মনে হতো যদি আমি তার কাছে শিক্ষা নিতে পারতাম, যদি সে আমাকে ডেকে নিয়ে শিখিয়ে দিত। সেই একবারের দেখাতেই আমার বাল্যকালীন কৌতূহল এক অনিবার্য তাগিদে বদলে গেল। সাধু সঙ্গ লাভ করবার প্রবল ইচ্ছে দিন বাড়ার সঙ্গে সঙ্গে আরো বাড়তে লাগলো, কিন্তু সেটা মুখে বলতে পারিনি কারোর কাছে। কার কাছে বলবো? বাড়ির মানুষ সব একরকম কথা বলতো এগুলো নাকি আমার খেলা, এগুলো মিথ্যে কাজ। বাবা মায়ের উৎসাহ কখনো কোনোদিন এ কাজে পায়নি। তারা বলতেন এইসব কাজ নাকি যারা ভণ্ড তারা করে থাকেন। তবে কিছু কিছু সাধু আছেন যারা সবার উপরে, তবে সেসব সাধনা আমাদের নাকি কম্য নয়। তাই ইচ্ছে চেপে রেখে মাঝে মাঝে কৌশলে বাড়ি ছেড়ে আমি শ্মশানে মশানে গিয়ে ঘুরে বেড়াতে লাগলাম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সাহসও বাড়ল। কোনো এক সময় আমি ভাবলাম শুধু দেখলেই তো হবে না, শিখতে হবে। কাউকে পেতে হবে যে আমাকে নিজের কাছে ডেকে নিয়ে শেখাবে। ফলে বাড়ি ছেড়ে বেরোনো ছাড়া আর কোনো পথ ছিল না। শ্মশান থেকে শ্মশান, মশান থেকে মশান। কোথাও কেউ গোপনে আমাকে খেতে দেয়, আবার অনেকখানি পায়ে হেঁটে, অনেকখানি রাত জেগে। কোথাও কেবল তাবিজ বানানো, কোথাও ঘরের ছোটোখাটো সুরাহা, ঝাড়ফুঁক, চোখের রোগের ছোঁয়াচে ভূত ঠেকানো, এগুলোই শিখে ফিরি। আমি এমন নানা মানুষের কাছে গেলাম, একদল ঝাড়ফুঁক করা লোক, যারা গাছের ডালপাতা ক্লান্তিপূর্ণ গৃহস্থের উদ্বেগের কথা জড়িয়ে দিয়ে ছোটখাটো মন্ত্রোচ্চারণ করে এক ধরনের আরাম দেয়। আবার কিছু সাধু আছে যাদের কথা ছিল অধিক গোপনীয়, যারা যান্ত্রিক চিহ্ন, মুদ্রা এবং আক্ষরিকভাবে কাগজে কলমে মাটিতে অদ্ভুত আকার কেটে রেখে কিছু শক্তি আহরণ করতে পারতেন। পশ্চিমবঙ্গের গ্রামীণ শ্মশানতন্ত্রের রীতিগুলো ছিল বহুবিধ। কেউ মন্ত্র জপ করতেন, কেউ তন্ত্র চিহ্ন আঁকতেন মাটিতে, কেউ বা রাতে নির্দিষ্ট সময়ে শ্মশানের প্রান্তে বসে প্রার্থনা করতেন। আমি এসবের মাঝেই টুকটাক ঝাড়ফুঁক, ছোটখাটো মন্ত্রচর্চা আর বাকখণ্ডে সাধাসিধে উপচার আর মানুষের মন বোঝার কিছুটা শিক্ষা পেলাম। সাধু সন্তদের মধ্যে ছিল বিচিত্র লোক। কেউ পরলৌকিকভাবে বিনয়ের পরিচয় দিত, কেউ নির্লিপ্ত, আবার কেউ ধর্মীয়তাকে ছাড়িয়ে দিগ্ভ্রমের সঙ্গী। আমি যেখানে গিয়েছি সাধু বাবাদের ছোটখাটো সেবা করেছি। কাঠ কুড়োনো থেকে শুরু করে বিছানা বসানো, পাত্রে জল আনা, দিনরাত আগুন জ্বালানো, ধূপধুনো জ্বালানো। ধীরে ধীরে নাম কুড়িয়ে নিতে লাগলাম। পরে মানুষও শনাক্ত করতে পারল। বলল, ও এই ছেলে, এ তো ঝাড়ফুঁক জানে, আমার গ্রামের লোকই বলতো। লোকেরা প্রথমে সন্দেহ করত, তারপর আমার উপর আস্থা করতে শুরু করলো। বিস্তারিত চিকিৎসা নাও হোক, কোনো কোনো ক্ষেত্রে আমার ছোটখাটো ঝাড়ফুঁক মানুষের মনের চাপ নামিয়ে দিত। তাদের মনে হয়ে ওঠা অশান্তি খানিকটা প্রশমিত করত বটে। তবু আমার মনে বড় কিছু শেখার তৃষ্ণা মিটছিল না। আমি চেয়েছি এমন সাধনা, এমন গুরুকুল, যাতে মিলবে কঠোর পাঠ, সেই সব রীতি যা সহজলভ্য নয়, যেগুলো বলা হয় কেবলমাত্র বিশেষ মানুষের জন্য।
সেই আশায় আবার ছুটে পড়েছি দূর দূরান্তের পথে। জঙ্গল পথ, পাহাড়ের উপত্যকা, যেখানে সাধু সন্তরা একা বিশ্রামে থাকেন। সেখানে রাতগুলো শ্লেষার মতো ঘন হলেও মন্ত্রের শব্দে কিঞ্চিত শীতল নীরবতা ভাঙে। একদিন এক পার্বত্য অঞ্চলে পৌঁছেছিলাম। পাহাড়ের খাঁজে খাঁজে আগাছা, মেঘের ধোলাইতে ভিজে থাকা বুনো পথ। সেখানেই এক ছোট্ট কুঁড়ে ঘরে এক গুরু থাকতেন। আমি সেখানে পৌঁছেই প্রথমবার তার সঙ্গে বসবাস করতে লাগি। গুরুর নাম বলে লাভ নেই, তার নামের চেয়েও তার ছায়া বেশি মুখ্য। তিনি ছিলেন একজন বিচক্ষণ পুরুষ, চোখ দুটো গভীর, কথা বড় কম বলতেন, কাজ বেশি করতেন। আমি জোর করেই থেকে গিয়েছিলাম তার কাছে। রাতে তাঁর সাধনায় আমি উপবিষ্ট থাকতাম। রাতের অন্ধকারে গুরুদেব যখন সাধনা করতেন তখন ঘটে যেত অদ্ভুত ঘটনা, যা আমি আগে কখনো দেখিনি। তিনি কতগুলো মন্ত্রোচ্চারণ করে হঠাৎ এমন নীরবতা এনে দিতেন যে চারপাশের সমস্ত বন্য পশু পাখি, সমস্ত প্রাণীদের আওয়াজ থেমে যেত। একবার তিনি হাতে বাটি নিয়ে এলেন। বাটিতে পরিপূর্ণ আগুন, কিন্তু আগুনটা যেন তাকে ছুঁয়েও জ্বালাতো না। তিনি বাটিতে হাত ঢুকিয়ে বিড়বিড় করে কিসব মন্ত্র জপতেন। বস্তুতই আমি ভয় পেতাম। মাঝে মাঝে তিনি রাতের বেলা গাছের নিচে পড়া ছায়ায় আঙুল দেখিয়ে স্পষ্ট ভাষায় চিনিয়ে দিতেন কোনটা মানুষের, কোনটা পিশাচের, কোনটা স্মৃতি, কোনটা নিঃশ্বাস। এই জগতে অনেক কিছু আছে যা আমরা দেখতে পাই না। আমার গুরুদেবের আশীর্বাদে তার দেখানো পথে আমি দেখেছিলাম ওই ছায়াগুলো যেন তার কথায় সায় দিত। আবার একবার তিনি নদীর ধারে বসে এমনভাবে মন্ত্রপাঠ করলেন যে নদীর জলের ঢেউগুলো অদ্ভুতভাবে চলতে চলতে থেমে গেল। আমি মুগ্ধ হয়ে গেলাম এসব দেখে। তার চারণ কাজ করতাম, রান্না করতাম। ধীরে ধীরে অনেক দিন কাটলো। আমাকে তিনি কিছু মন্ত্রের গোপন উচ্চারণ শিখালেন। শব্দগুলো খুবই সংক্ষিপ্ত, অর্থ বোঝা যায় না। সেগুলো অনুভব করে উচ্চারণ করতে শিখতে হয়। তবে সেসব মন্ত্র আমি বলবো না, আসল কাহিনীটা বলি। তিনি একবার বলেছিলেন, তন্ত্র শুধু জ্ঞান নয়, এটা আত্মার অনুশাসন। তোমার লোভ, অহংকার, ভয় এসবকে তুমি জয় করতে না পারলে তন্ত্র কিছুই দিতে পারবে না। এই বাক্যগুলো তখন আমার কানে বেশি গভীরে লাগেনি। আমি ভাবতাম আমি তো সবকিছুই জয় করতে পারবো। ইচ্ছা ছিল যেমন শক্তিশালী, তেমনি মূঢ় আত্মবিশ্বাসও ছিল। একদিন গুরুজি আমাকে এমন একটি কথা জানালেন যে কথা আজও আমার রক্তে লেগে আছে। তার কণ্ঠ ছিল ধীর। তিনি বললেন, তন্ত্রের যে সর্বোচ্চ পথ তা সহজলভ্য নয়। অনেকেই আসে, পরীক্ষায় বেগ পায় না। সবচেয়ে কঠিন পরীক্ষা হলো নিজের লোভ আর অহংকারের সাথে যুদ্ধ করা। আমি তখন কথাগুলো শ্রদ্ধা ভরে শুনেছি, কিন্তু পুরোপুরি বুঝিনি। আমার তখন মনে ছিল আমি সেই লড়াইয়ে জয়ী হব, কারণ আমি অন্যদের চেয়ে আলাদা হতে চেয়েছি। তারপর তিনি আমাকে এক অদ্ভুত লোককাহিনী বললেন, এক অবিশ্বাস্য সাধনার কথা। গুরুদেব বললেন, একটি অসাধ্য সাধনা আছে সদানন্দ, যা কোনো জীবিত মানুষের দ্বারা সিদ্ধ করা সত্যি কঠিন, প্রায় অসম্ভব। তবে আমি অনেক কষ্টে করেছি। আমি চাই তুমি আমার শিষ্য হও এবং এই সাধনাকে এগিয়ে নিয়ে যাও। তার জন্য দরকার একটি বিশেষ ধরনের মৃতদেহ, যার নাম শঙ্খচূর্ণ।
আর সেই সাধনা যদি বৈধভাবে সফল হয়, সে ভৌতিক শক্তির ওপর বিশাল কর্তৃত্ব পেতে পারে। এই কথাটি আমার কানে এক মহাসাগরের গর্জনের মতো লাগলো। ভয়, লোভ, কৌতূহল সব একসঙ্গে উথলে উঠল। গুরুজি সতর্ক করে বললেন, এটি এমন এক পথ যে অনেকে নামতে চেয়ে হারায়, এবং এটাকে খোঁজার অর্থ অনেক মানবিক, নৈতিক এসব সীমানা পেরোনো। আমি তখনও সেই সীমানার জটিলতা বুঝতে পারিনি। আমার মনে হচ্ছিল সাফল্য আমার পায়ের গোড়ায়, শুধু একটু বললেই আমি তা ছুঁয়ে ফেলব। এভাবেই গুরুর সঙ্গে কাটানো সেই কয়েকদিন আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। আমি সেবা করেছি, শিখেছি, অন্তরে আগুন জাগিয়েছি, কিন্তু সেই আগুন কেবল জ্ঞান পেতে নয়, সে আমাকে এমন পথে টেনে নিয়ে গেল যেখান থেকে ফিরে আসাটা সহজ ছিল না। গুরুর মুখে শোনা শঙ্খচূর্ণ ওই নামটি আমার মাথায় গেঁথে গেল। তিনি নিজেও এই শঙ্খচূর্ণ সাধনায় সফলতা লাভ করেছিলেন এবং একজন উপযুক্ত শিষ্যের সন্ধানে ছিলেন। আর আমি তখনই প্রতিজ্ঞা করে ফেললাম, একদিন আমি এই সাধনা শিখব। তবে একটা লোভ আমাকে ঘিরে ধরেছিল সেই সময়। লক্ষণীয়ভাবে বলি, মনে ছিল যে ক্ষমতা ছুঁয়ে ফেলার মতো কাছে এসে পড়েছে। গুরু বাবা একদিন বলেছিলেন, একটি মৃতদেহ আছে, সে সব দেহ সম্পূর্ণ মৃত হয়নি। সে দেহটাই তোমার শেষ পারদর্শিতা আনবে। খুব শীঘ্রই দেখা মিলবে সেই দেহের। তার শব্দগুলো তখন আমার কানে যেন বৃষ্টির মতো গুঞ্জন হয়ে বাজছিল। ভয় আর আকাঙ্ক্ষার এক মিশ্র সুর ছিল। কয়েকদিন গুরু বাবা আমাকে বিশেষ কিছু মন্ত্রোচ্চারণ শিখিয়েছিলেন। শব্দগুলো ছোট, গা জুড়োনো, অনুভব করতে হয়। আমি তা যতটুকু পারি আয়ত্ত করার চেষ্টা করলাম। তারপর তিনি নিজেই ঠিকানা দিলেন, এক পরিত্যক্ত শ্মশান, পাহাড়ি নদীর ধারে, যেখানে জলের কোলাহলে মানুষের নজর কম পড়ে। তখন আমি তরুণ, ভয় ছিল কম, ছিল কেবল এক অপরিসীম উচ্চাসা। অমাবস্যার অন্ধকার রাতে আমি সেই পাহাড়ি নদীর পাড়ে বসে মন্ত্রোচ্চারণ করতে লাগলাম। বাতাস নেই বললেই চলে। নদীর ঢেউ শুধুই হালকা গুঞ্জন করে। আমি একটা বিশেষ আসন নিলাম, মাটিতে কুঁচকে বসে কাঁধ সোজা করে রাখলাম এবং মুখ ঢেকে নিলাম। গুরুর শেখানো মোট কয়েকটি শব্দ গভীরভাবে উচ্চারণ করলাম। গভীর রাতের দিকে হঠাৎ একটা অদ্ভুত চাপ অনুভব করলাম। ঘামের ঠান্ডা ফোঁটা আমার দেহের ভেতরে যেন পিঠ বেয়ে নেমে গেল। কিছুক্ষণ পরে নদীর বুকেই একটা যেন ছায়া ভেসে উঠল, আর তখনই সামনে জলে ভাসমান হলো একটা মৃতদেহ। ভেসে ভেসে হালকা ঢেউয়ে আটকে গেল ঠিক আমার সামনে। আমি প্রথমে ভয় পেলাম। ওর চেহারাটা আজও আমার মনে আছে, গা ছমছম করে ওঠে। কপালের কাছে একটা মোটা কালচে ক্ষত দাগ, চামড়া পিচ্ছিল হয়ে আঁচড়ে পড়েছে। মুখের একপাশে মাটি আর জলে ভরা, তবে চোখের সাদা ঝিলিকের পেছনে অদ্ভুত এক জমে থাকা অস্থিরতা। একমাত্র চোখটি যেন বকাঝকা করে বলে যাচ্ছিল, আমি এখনো আছি। আমার গলা শুকিয়ে গিয়েছিল। দেখলাম মানুষটার জিভের নিচে প্রাণের একটা কণিকা যেন নড়াচড়া করছে। কখনো কখনো
যেন মৃদু শ্বাস নেয় মনে হচ্ছে। আবার মাছের ভনভনানি আর পচা দুর্গন্ধে চারপাশ খণ্ড খণ্ড হয়ে ছড়িয়ে পড়ছিল। মনে হচ্ছিল এই দেহটা যার, ভেতরে তার প্রাণ নেই, অন্য কেউ বাসা বেঁধেছে এই পড়ে থাকা যাযাবরের মতো দেহটার ভেতরে। বুকটা কেঁপে উঠল। আমি স্বীকার করছি, ভয়ের সঙ্গে লোভও একসাথে জেগে উঠল। নিঃশ্বাস আটকে গেল, কিন্তু গুরুর কথা মনে পড়ল। এই সুযোগ একবারই পাওয়া যায়। এক কথায় বললে আমার লোভী আমাকে সেই মৃতদেহ টানতে বাধ্য করল। আমি নেমে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে 2-3 বার কিঞ্চিত শক্তভাবে টেনে এনে পাড়ে টেনে তোলার উদ্যোগ নিলাম। হাতগুলোতে নোংরা কাদা, দেহটার শরীর স্তব্ধ হলেও পেশিগুলো মাঝে মাঝে অদ্ভুতভাবে টনটন করে, একরকম অমিলিত স্পন্দন। আমি হালকা চিৎকার করে উঠেছিলাম ভয়ে। তারপর চুপ করে রশি বেঁধে নিলাম, দেহটাকে আমার পিঠের সঙ্গে বেঁধে রাখলাম। উফ, কি ঠান্ডা সেই দেহ, ঠিক যেন কেউ আমার পিছনে বসে আছে। আর সেই অবস্থায় বসিয়ে রেখে আমি আমার নির্দিষ্ট স্থানে ফিরলাম, একটা পাতলা কাঠের উপর, যেখানে আমি প্রতিদিন বসে সাধনা করতাম। হিন্দু শাস্ত্র মতে যে কোনো বেওয়ারিশ লাশ দীর্ঘদিন পড়ে থাকলে সেই দেহের প্রতি নজর পড়ে পিশাচের, আর সেই নজর ছিল সেই দেহটার মধ্যেও। আমার মনে হচ্ছিল আশেপাশে কারোর একটা উপস্থিতি। প্রথম রাতেই আমার বুকটা অচল হয়ে গিয়েছিল। দেহটাকে টেনে তোলার সময় রক্ত আর কাদা মিশে একটা কাঁচা গন্ধ ছড়িয়েছিল। আমি সেদিন বুঝলাম, গরুর কথা মতোই সত্যি এ কাজ অত সহজ নয়। তবে লুকিয়ে প্রতিদিন রাতের বেলা আমি বসে মন্ত্র জপ করতে লাগলাম। সকালে চোখ খুলতাম, দেহটাকে পরীক্ষা করতাম। প্রথম দিকেই দেহটায় থাকা যে সামান্য প্রাণের অস্তিত্বটুকু ছিল, সেটা একসময় ধীরে ধীরে নিঃশেষ হয়ে ফুরিয়ে গেল। একটা সময় এলো যখন বিশ্রীভাবে মৃতদেহের গায়ে পচন ধরতে শুরু করলো, গন্ধ নাকে ঢুকে পড়ল, মাছের দল জড়ো হতে থাকলো, কুঁচকে থাকা ত্বক ছিঁড়ে গিয়ে মাংসের নিচের সাদা অংশ ঝলসে উঠল। আমাকে ঘিরে ধরেছিল নানান ধরনের রসালো কীট, পোকা আর মাছের দল। তবে আমি থামিনি। গুরুর কথা মনে আছে যে আমার, মাঝপথে থামলে সব কিছু নষ্ট হবে, শেষ হয়ে যাবে। সাধনা যত বাড়ল, পচন তত তীব্র হলো। মাছের ভনভনানি আর মরাটার শরীরে গর্ত গর্ত হয়ে যাওয়া ক্ষত চিহ্ন, চামড়ার নিচে সরু সরু গলি, সবই আমার ধৈর্য পরীক্ষা করতে লাগলো। এক সময় এমন হলো যে পচনের গন্ধে আমিও থাকতে পারলাম না। মনে হলো আমি কি নিঃশ্বাস নিচ্ছি, নাকি আমি নিজেই বিষণ্ণ মাটির কোনো অংশ হয়ে গেছি। রাতে কখনো কখনো আমি স্বপ্নে দেখে ফেলতাম দেহটি চোখ খুলে আমার দিকে তাকিয়ে হাসছে। সকালে ভুল করে হাত বাড়ালে গরম রক্তের ছোপের মতো কিছু ছাপ পাই। আমার বুক কেঁপে ওঠে। এক মুহূর্তে মনে হতো এই দেহটায় তো প্রাণ নেই, আর এক মুহূর্তে মরা দেহটার কপালে এক অতি সূক্ষ্ম স্পন্দন আমায় কাঁপিয়ে দিত। গুরুর কথা মনে করেই আমি নিজের লোভ আর অহংকারকে জয় করার চেষ্টা করলাম। হয়তো এটাই তার পরীক্ষার মূল। বহুবার আমার মন বলল, থেমে যাও, পালিয়ে যাও, কিন্তু আমি লজ্জা, অহংকার আর শক্তির চাহিদার সাথে লড়াই করে চললাম। 11 দিন কাটল। প্রতিটি দিন পচা আরো দাগ কাটতে লাগলো আমার মনে, কিন্তু আমি মন্ত্র পাঠ বন্ধ করিনি। অক্ষতভাবে শেষ দিনে আমি অনুভব করলাম
এক অদ্ভুত শান্তি আমার ভেতর নামছে। দেহটির ভেতর থেকে সাম্প্রতিক কালের সামান্য টানাও ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে উঠল। শেষে এক অমাবস্যার রাতের পর 11 দিন পূর্ণ হল। আমি ধীরে ধীরে উপলব্ধি করলাম যে আমার সাধনা সম্পন্ন হয়েছে। আমি জানতাম আমি যা গুরুর কাছ থেকে আশা করেছিলাম সেই কাজটি সঠিকভাবে শেষ করেছি। মাথায় অদৃশ্য কোনো চাপ যেন নামলো, হাহাকার ঘুচে গেল। আমি সেই রাতে মাটির ওপর বসে শুধু চেঁচিয়ে কাঁদিনি, বরং দরদে ক্লান্ত হয়ে একটুখানি কাঁপুনি নিয়ে বুঝলাম যে কিছু বদলে গেছে। এইটুকু বলেই সদানন্দ দাদু থামল। তখন দিগম্বর পাশ থেকে হঠাৎ বলে উঠল, আরে বাপরে, এত ভয়ঙ্কর অভিজ্ঞতা! তাহলে এরপরে কি আপনি সেই শক্তি ধারণ করতে পারলেন, মানে যেটা আপনি চেয়েছিলেন? হ্যাঁ, আমার সাধনা সফল হয়েছিল, কিন্তু তখন আমি বুঝিনি কি ভয়ঙ্করতাকে আমি আমার জীবনে আমন্ত্রণ জানিয়ে ফেলেছি। শঙ্খচূর্ণের সেই আত্মা, যে দেহ থেকে আমি তাকে মুক্ত করেছিলাম, সে এখন আমার শরীরের ভেতরে আশ্রয় নিয়েছে। প্রথম দিকে তাকে আমি শুধু এক নীরব উপস্থিতি হিসেবে অনুভব করতাম। মনে হতো ছায়ার মতো পাশে আছে, কিন্তু কিছু বলে না। পরে ধীরে ধীরে সে আমার ওপর কর্তৃত্ব করতে শুরু করলো। আমি যখন ঘুমোতাম তখন তার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্নে কেবল শ্মশান, অস্থি, আগুন আর ভয়াবহ মুখ ভেসে উঠত। ধীরে ধীরে আমি টের পেলাম সেই আত্মা ক্ষুধার্ত, তবে তার ক্ষুধা ডাল ভাত নয়, জলের নয়, মানুষের ভয়ের ক্ষুধা। এ কেমন ক্ষুধা! আমার চারপাশে কেউ ভয় পেলে আমি নিজে ভেতরে ভেতরে এক অদ্ভুত তৃপ্তি অনুভব করতাম, যেন তার ভয়টাই আমার খাদ্য। এক রাতে আমি নিজের অজান্তে শ্মশানের ভেতর ঢুকে পড়েছিলাম। দেখি পুরনো একটি চিতার ছাই থেকে উচ্ছিষ্ট হাড় পড়ে আছে। হঠাৎ আমার শরীর যেন নিজের উপর নিয়ন্ত্রণ হারালো। আমি ঝুঁকে গিয়ে সেই হাড় হাতে তুলে নিলাম, তারপর দাঁতের ফাঁকে ফেলে কচর কচর করে খেতে শুরু করলাম। মস্তিষ্ক তখন চিৎকার করছে, থামো, এ কাজ পাপ, এ কাজ অমানুষের। কিন্তু শরীরের ভেতরে থাকা অন্য সত্তা, সেই শঙ্খচূর্ণের আত্মা, আমাকে দিয়ে সব করিয়ে নিচ্ছিল। কাঁচা রক্তের প্রতি আমার লোভ দিনে দিনে বাড়তে লাগলো। রক্তের একটা নোনতা স্বাদ পেতে শুরু করলাম। আমি জানতাম আমি ভুল করেছি, তবুও নিজেকে আর আটকে রাখতে পারছিলাম না। সেদিন প্রথম স্পষ্ট বুঝলাম আমার শরীরটা আর আমার একার নয়। আমার ভেতর আরেকটি প্রেতাত্মা বাস করছে, যে আমার ক্ষুধাকে, আমার স্বপ্নকে, এমনকি আমার নৈতিকতাকেও দখল করে নিচ্ছে। সদানন্দ দাদু নিঃশ্বাস টেনে নিয়ে ধীরে ধীরে বলতে লাগলেন, সে ছিল এক অমাবস্যার রাত। গ্রামের একজন চাষা তার অসুস্থ ছেলেকে নিয়ে আমার কাছে এলো। তখন আমি বাড়িতে। ছেলেটি কয়েকদিন ধরে বুকের মধ্যে একটা চাপ অনুভব করে হাঁপাচ্ছিল। ডাক্তারের ওষুধে কাজ হচ্ছিল না। আমি তখন মাটির উপর কুপি প্রদীপ জ্বালিয়ে রাখতাম। পাশে রাখা নিম পাতা, ধূপকাঠি আর কাঁচা সিঁদুর দিয়ে ঝাড়ফুঁক শুরু করলাম। মন্ত্র জপতে জপতে আমার গলা যেন ভারী হয়ে উঠল। আমার কানে কানে সেই পিশাচ যেন আমায় বলে দিচ্ছিল এরপর কি করতে হবে। ছেলেটির বুকের উপর নিম পাতা ঘোরাতে ঘোরাতে আমি অনুভব করলাম আমার চোখ কেমন যেন আগুনের মতো জ্বলে উঠছে। হাতের নখগুলো কেমন তীক্ষ্ণ হয়ে গেছে। দাঁতের ফাঁক দিয়ে অদ্ভুত এক শ্বাস বেরোচ্ছে। আমি জানতাম তখন আমি আর আমি নই। আমার ভেতরে বসে থাকা শঙ্খচূর্ণের সেই প্রেত সত্তাই আমার শরীরকে ব্যবহার করছে। আশেপাশে যারা দাঁড়িয়ে ছিল তারা সবাই আতঙ্কে কেঁপে উঠেছিল।
তাদের চোখে আমি তখন মানুষ ছিলাম না, এক ভয়ঙ্কর মাধ্যম যে মৃত্যুর ছায়া ডেকে আনে আর আবার দূরেও সরিয়ে দেয়। ছেলেটি শেষে হাঁপ ছেড়ে শ্বাস নিল, ভালো হয়ে উঠল, কিন্তু যারা আমাকে দেখছিল তাদের দৃষ্টির ভয়ে আমি নিজেই সেদিন বুঝেছিলাম এ শক্তি নয়, এ এক অভিশাপ। সে সময় আমি অনায়াসেই মানুষের ভূত, ভবিষ্যৎ, এমনকি অতীতের কথাও বলে দিতাম। কেউ আসতো, প্রশ্ন করত, আর আমার কানের কাছে এসে ফিসফিস করত সেই অদৃশ্য সত্তা, শঙ্খচূর্ণের আত্মা। সেই আমার কানে বলে দিত সবকিছু, কে, কবে, কি করেছে, কাকে কি ভয় তাড়া করছে, কার জীবনে কি ঘটতে চলেছে, সব যেন আমার চোখের সামনে চলচ্চিত্রের মতো ভেসে উঠত। আমি শুধু মানুষের সামনে উচ্চারণ করতাম আর তারা স্তম্ভিত হয়ে যেত। একবার গ্রামের মোড়ল মশাই এলেন আমার কাছে। তার জমি নিয়ে বড় এক জটিলতা তৈরি হয়েছিল। সন্ধ্যা নামছিল, আকাশে শালিক আর বাদুর ডানা মেলছিল। আমি তখন আর সাধারণ গৃহস্থের মতো থাকতাম না। বাড়িতে আমি নিজের জন্য আলাদা একটি ঘর বানিয়ে নিয়েছিলাম। সেই ঘরে সবসময় অদ্ভুত গন্ধ ছড়িয়ে থাকত, শ্মশানের ছাই, পোড়া কাঠ আর পচা মাংসের মতো। আমার শরীরও তখন রুগ্ন শুষ্ক হয়ে গিয়েছিল, গায়ে চামড়ার টান টান, চোখের কোটর গভীর হয়ে গিয়েছিল। আমার উপস্থিতিতেই যেন ঘরের বাতাস ভারী হয়ে আসত, আলো ম্লান হয়ে যেত। আমার মা, বাবা, বাড়ির সকলে আমায় ভয় পেত। আমি যে তাদেরই ছেলে তা মনে রেখেই তারা আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেনি কখনো। কিন্তু আমি বুঝতাম আমার আসা যাওয়ায় তাদেরও বুক কেঁপে উঠত। তারা কখনোই কাছে বসতে চাইতো না। আমি শুয়ে থাকলেও মনে হতো যেন আমার চারপাশে কালো ছায়ারা ঘুরছে। সেই ছায়ার কিছুটা আভাস সেদিন মোড়ল মশাইও বোধহয় টের পেয়েছিলেন। তিনি চুপচাপ বসেছিলেন, কিন্তু তার চোখ বারবার ঘরের কোণে আটকে যাচ্ছিল, যেন তিনি কাউকে দেখতে পাচ্ছেন, অথচ কাউকে দেখতে পাচ্ছেন না। আমার নিজের শরীরের ভেতর থেকেই যেন আরেকজন ক্রমাগত কথা বলে চলত। আমার মুখ নাড়াতে ইচ্ছা করতো না, কিন্তু ভেতর থেকে সে আমার কণ্ঠস্বরকে চালিত করত। আমার খাওয়া দাওয়া, ঘুম, সবকিছু তার কাছে নিয়ন্ত্রিত। আমি চাইতাম মুক্তি, চাইতাম রেহাই। একসময় আমার দেহ আর মন ক্লান্ত হয়ে পড়ল। আমি উপলব্ধি করলাম এই অদ্ভুত শক্তির দখলে থাকলে আমার শেষ হবে ভয়াবহভাবে। আমার এই অবস্থা দেখে একদিন আমার বাবা আর কাকা আমাকে নিয়ে গেলেন অনেক দূরে, এমন এক জায়গায় যেখানে একজন নামকরা সন্ন্যাসী থাকেন। তারা চেয়েছিল সেখানে হয়তো আমি মুক্তির পথ পাব, অন্তত অভিশপ্ত শক্তির দখল থেকে নিজেকে ছাড়াতে পারব। আমাকে দেখে সেই সাধু প্রথমেই মাথা নেড়ে দিলেন, বললেন, তোর মুক্তি সম্ভব নয়। তোর শরীরের ভেতরে শঙ্খচূর্ণের ভয়ানক আত্মা বাস করছে। ওকে তুই বের করতে পারবি না, পারবি না, পারবি না। এই কথা শুনে আমি যেন জমে গেলাম। বাবা তখন সাধুর পায়ে হাত জোর করে কেঁদে পড়লেন। বাবা, বাবা কিছু একটা করুন, আমার ছেলেটাকে বাঁচান, বাঁচান। আমি কিছুটা উপায় বলতে পারি, তবে মুক্তি নয়, নিয়ন্ত্রণ। আর এই নিয়ন্ত্রণ পেতে হলে একটা ত্যাগ দরকার, একটা প্রাণ দরকার। পরে শুনেছিলাম সেই সাধুর বয়স ছিল প্রায় 125 বছর। তোমরা না দেখলে বিশ্বাস করবে না, অথচ তিনি একদম সচল।
আমাকে বাইরে বসতে বলে তিনি বাবাকে কিছু তন্ত্র আর আচারের ক্রিয়া পদ্ধতি বলার জন্য ঘরে ডেকে নিলেন। বাবা কিছুক্ষণ পর সাধুর সঙ্গে কথা বলে বাইরে বেরিয়ে এলো। একদিন রাতে সাধুর কথা মতো সেই ক্রিয়াটা করতে হয়েছিল বাড়িতে। সে ছিল ভীষণ ভয়াবহ। আমাদের বাড়ির এক ঘর পুরো খালি করে সেখানে আমরা মাটির উপর কালো কাপড় পেতে দিয়ে বসলাম। ঘরের চার কোণে 4টি প্রদীপ জ্বালানো হলো। মাঝখানে রাখা হলো একটা তামার কলস। কলসের ভেতর গঙ্গা জল, কাঁচা হলুদ আর কপালে ছাপ দেওয়া চন্দনের গুঁড়ো। কলসের এক পাশে বাবা বসলেন, আমি তার মুখোমুখি। বাবার গলায় জপমালা। আসলে ওই 125 বছর বেঁচে থাকা সাধু বাবার প্রতি একটা অন্যরকম আবেগ, অন্যরকম ভক্তি ছিল বাবার। কারণ তিনি নাকি একসময় আমাদের পরিবারকে বাঁচিয়েছিলেন, যখন দাদুর বয়স কম ছিল, ঠিক সেই সময়কার কথা। তার কথা মতোই হাতে সিঁদুর মাখানো একগুচ্ছ তুলসী পাতা নিয়ে আমি বসে আছি। আমার হাতে ছিল শুকনো অস্থি, যেটা দিয়ে আমাকে মাটিতে বৃত্ত আঁকতে হয়েছিল। সেই বৃত্তের ভেতরে আমরা দুজন বসেছিলাম। সাধুর দেওয়া মন্ত্র আমি উচ্চারণ করতে থাকলাম। সে মন্ত্র তিনি একটি কাগজে লিখে দিয়েছিলেন, আর বাবা চোখ বন্ধ করে শ্বাস ছাড়ছিলেন গভীর করে। প্রদীপের আলো কাঁপছিল যেন অদৃশ্য কারোর উপস্থিতিতে। আমি বারবার মন্ত্র জপ করছিলাম। মন্ত্র জপ করতে করতে গলাটা ভারী হয়ে যাচ্ছিল। আমার বাবা একবার আমার হাত ধরে বললেন, একদম চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। মন্ত্র চলতে চলতে আমার ভেতরটা যেন জ্বলে পুড়ে যেতে লাগলো। আমার ভেতরে থাকা সত্তাটা যেন খাঁচা ভেঙে বাইরে বেরিয়ে আসার জন্য একটা হিংস্র পশুর মতো ছটফট করতে লাগলো। আমার চোখ তখন ঢুলু ঢুলু। আমি দেখলাম বাবার মুখ থেকে বেরিয়ে আসছে ঠোঁটের কষ বেয়ে রক্ত, আর সেই রক্ত নেমে পরনের সাদা জামাটাকে লাল করে তুলছে। বৃদ্ধ খাতায় সংস্কৃত ভাষায় যে মন্ত্র লিখে দিয়েছিল সে মন্ত্র আমার খুব চেনা লাগছিল। পরে আমি দেখলাম সেই মন্ত্র আর অন্য মন্ত্র নয়, যে গুরুজির কাছে আমি মন্ত্র শিখেছিলাম সেই মন্ত্রই উল্টো দিকে করে লেখা। আমি একবার থেমে যেতে চাইলাম, কিন্তু আমার মুখ যেন চলতে লাগলো। আমি থামতে পারলাম না। মন্ত্রোচ্চারণ করতে করতে এক সময় দেখলাম বাবা হঠাৎ নিঃশ্বাস ছেড়ে দিলেন, যেন পুরো প্রাণটা আমার শরীরে ঢেলে দিলেন। তারপর তার কাঁধটা ধীরে ধীরে মেঝের এক পাশে হেলে গিয়ে শরীরটা লুটিয়ে পড়ল মেঝেতে। ঘর ভরে উঠল কান্নার শব্দে, কিন্তু আমার কানে তখন একটা ফিসফিসানি শঙ্খচূর্ণের কণ্ঠস্বর। আমাকে ছেড়ে দে, আমার উপর তুই নেতৃত্ব দেখাতে চাস না। আমার চোখে তখন জল ছলছল করছে। আমি দাঁতের দাঁত চেপে মনে মনে বললাম, সে সুযোগ আর তুই পাবি না। সেই রাতের পর থেকে আমার ভেতরে থাকা প্রেত সত্তা যেন আমার কথা মতো কাজ করতে শুরু করলো। আমি যা বলতাম ঠিক তাই করত। আমি বুঝলাম বাবা তার নিজের প্রাণ দিয়ে আমাকে নিয়ন্ত্রণ দিয়ে গেছেন। আমি শক্তি পেলাম, কিন্তু বাবার মৃত্যুর যন্ত্রণা আজও আমায় তাড়া করে। আমার ভেতরে থাকা সেই ছায়া এখন আমার আদেশ মানে, কিন্তু আমি জানি এই শক্তি পাওয়ার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি। এটা কোনো আশীর্বাদ নয়, এক অভিশাপ। সদানন্দ দাদুর গলা থেমে গেল। এতক্ষণ যে মানুষটা তার ভয়ঙ্কর জীবনের কাহিনী খুলে বলছিলেন, সেই মানুষটির চোখ হঠাৎই ভিজে উঠল।
টিমটিমে হ্যারিকেনের আলোয় চিকচিক করে উঠল জলকণা। মাচার উপর জমে গেল এক দীর্ঘ নীরবতা, যেন নদীর ঢেউও থেমে গেছে। ঝিঁঝি পোকার ডাকও হারিয়ে গেছে সেই মুহূর্তে। হঠাৎ নীরবতা ভাঙল দিগম্বর। কাঁপা গলায় সে জিজ্ঞেস করল, এত কিছু হওয়ার পরও কি আজও সেই ভয়ানক আত্মা তোমার মধ্যে বাস করে দাদু? সদানন্দ দাদু চোখের কোণ মুছে নিয়ে শান্ত স্বরে বললেন, নিশ্চয়ই করে, তবে তাকে আমি কখনো প্রকট হতে দিইনি। বহু বছর ধরে দমিয়ে রেখেছি ভেতরে। কিন্তু আজও যদি চাই, মানুষের বহুত ভবিষ্যৎ সে এসে আমার কানে কানে বলে দেয়। যদি এখন তাকে ডেকে আনি তোমরা ভয় পাবে, তাই সেই প্রসঙ্গে না যাওয়াই ভালো। এই কথা শুনে মাচার উপর বসে থাকা সকলেই যেন হঠাৎ শিরদাঁড়া সোজা করে বসল। যদুনাথ এতক্ষণ নিশ্চুপ ছিল। সে দ্রুত বলে উঠল, না না দাদু, তার কোনো প্রয়োজন নেই। আজকের মতো এখানেই গল্প শেষ করা যাক। রাত হয়ে যাচ্ছে, আমাদের আমাদের বাড়ি ফিরতে হবে তো। আর ঠিক তখনই নদীর ঘাটে এসে ভিড়ল শেষ খেয়ার নৌকোটা। কালো জলের বুক চিরে ৫-৭ জন যাত্রী নেমে এলো। ঘাটের মাটি তখন ভিজে আছে, কাদায় পিচ্ছিল। সদানন্দ দাদু মৃদু হাসলেন। ঠোঁটের কোণে এক বাঁক নিয়ে বিড়বিড় করে বললেন, ওই যে তৃতীয় লোকটা এখনই পিছলে গিয়ে আছাড় খাবে। কথাটা শেষ হতে না হতেই সত্যি ঘটল ঘটনাটি। গ্রামের মাতব্বর বীরেন সান্যাল, নাদুস নুদুস চেহারার মানুষ, হঠাৎ করে পাহড়কে ধপ করে কাদায় গিয়ে পড়লেন। সাদা পাঞ্জাবি আর পাজামা মুহূর্তেই কাদা মেখে একেবারে ভেজা কুকুরের মতো অবস্থা। মাচায় বসা সকলের বুকের ভেতর থেকে হঠাৎ একটা হাসির ঢেউ উঠতে গিয়েও যেন আটকে গেল। কারো ঠোঁট কাঁপল, কিন্তু শব্দ বেরোল না। কারণ তখন তাদের চোখ গিয়ে পড়ল সদানন্দ দাদুর দিকে। তার চোখে জ্বলজ্বল করছে অদ্ভুত হলুদাভ আলো, যেন কোনো গোপন আগুন ভিতরে ধিকি ধিকি করে জ্বলছে। সেই চাহনি দেখলে মনে হচ্ছিল বুকের রক্ত জমে বরফ হয়ে যাচ্ছে। কেউ আর একটু শব্দ করল না। মাচার কাঠ কড়মড় করে উঠল যখন সদানন্দ দাদু ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তারপর নিজের মনেই হাঁটতে হাঁটতে নেমে গেলেন কাঁচা রাস্তার দিকে। একা, নীরব, যেন চারপাশের মানুষদের অস্তিত্ব তার চোখে নেই। তারপর সোজা পা বাড়ালেন বাড়ির পথে। পেছনে মাচায় বসা সকলে একে অপরের মুখের দিকে তাকালো, আতঙ্কে, প্রশ্নে আর এক অদ্ভুত নিঃশব্দ ভয়ে। যেন সদানন্দ দাদুর ছায়া এখনো মাচার উপর ভাসছে। শুনলেন খেয়া ঘাটের মাচায় এক রাত। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে একটি প্রশ্ন। আচ্ছা, যদি আপনি মনোযোগ সহকারে গল্পটি শুনে থাকেন তাহলে বলুন তো, আমাদের আজকের গল্পে নদীর ওপারের গ্রামটির নাম কি ছিল? অবশ্যই আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে সঠিক উত্তর লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নিই আমাদের গত এপিসোডের ধাঁধার প্রশ্নটি কি ছিল। আমাদের গত এপিসোডের ধাঁধাটি ছিল এমন কি জিনিস যার নাম বললেই ভেঙে যায়। এর সঠিক উত্তর হবে নীরবতা। এবং সঠিক উত্তর দিয়েছেন মেজাহিদ সর্দার, ইমরান সর্দার, অম্বিকা কালনা থেকে মনতোষ সরকার, জান্নাতুল ঐশী, অনুষ্কা সরকার, দীনেশ প্রামাণিক, সুন্দরবন থেকে রনি দাস, কল্যাণী থেকে সৌমেন দে, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার অন্তর্গত নটেশ্বরী চক থেকে গণেশ দাস, মিঠু দাস এবং রিয়া দাস, কেশপুর থেকে মানস জানা। এছাড়া সঠিক উত্তর দিয়েছেন শেখ মুর্শিদ, দক্ষিণ ২৪ পরগনা ভাঙড় গঙ্গাপুর কলকাতা লেদার কমপ্লেক্স থেকে হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল। কমেন্ট করেছেন মনতোষ সরকার, স্বরূপ সাধুখা এবং শেখ মুর্শিদ। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শোনার জন্য এবং আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। নিত্য নতুন গল্পের আপডেট প্রত্যেক সপ্তাহে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। তাহলে চলুন, আবার দেখা হচ্ছে আগামী এপিসোডে
আরেকটি টান টান উত্তেজনায় পরিপূর্ণ গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে। আজকের মতো বিদায় নেওয়া যাক। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।